তো আজকে আমরা ক্লাস 7-এর বসে দেখি 2.1 করবো। চট করে করে নিই। 2.1-এর একের দাগের বলেছে 1 কিগ্রা চালের দাম 40 টাকা ও 1 কিগ্রা ডালের দাম 100 টাকা। তো চাল ও ডালের দামের অনুপাত আমাদের চাইছে। কি করে করবো দেখে নাও। তো দেখো 1 কিগ্রা চালের দাম 40 টাকা বলা আছে, 1 কিগ্রা ডালের দাম 100 টাকা বলা আছে। চাল ও ডালের দামের অনুপাত তাহলে কত হবে? অনুপাত 40, চাল 40 টাকা আর হচ্ছে 100 টাকা। অনুপাতের সাইন হবে টাকা টাকা, এ দুটো একই একক, তাই টাকা টাকা হবে। এবারে এটা ভাগের মতো করে তুমি এরকমও করতে পারো অথবা লিখতে পারো। এটাকে আমরা এরকমও লিখতে পারি 40 ভাজিত 100। 40 ভাজিত 100 লিখতে পারি, হ্যাঁ কিনা? অনুপাত মানেই ভাগ। তো আমার এখানে 0 0 থাকলো, 2 2 4, 2 5 10, 2 4 2 দিয়ে ভাগ যাচ্ছে, 2 দিয়ে 4 আর 10 2 দিয়ে ভাগ গেলে 5। তাহলে হয়ে যাচ্ছে এটা 2/5 অথবা 2:5। তাহলে আমার চাল ও ডালের দামের অনুপাত কত দাঁড়ালো? 2:5। ঠিক আছে, এই অঙ্কটা হয়ে গেল। এবার আমরা যাব 2-এর দাগের। এবার আমরা 2-এর দাগের অঙ্কে চলে যাচ্ছি। 2-এর দাগের অঙ্কে একটা এবিসি ত্রিভুজ দেওয়া আছে, ঠিক এরকম। এবিসি ত্রিভুজ তোমরা বইয়ে দেখলে দেখতে পারবে। এবিসি ত্রিভুজের 3টে কোণ দেওয়া আছে, একটা 60 ডিগ্রি, একটা 50 ডিগ্রি, একটা 70 ডিগ্রি। ঠিক আছে, এবার চেয়েছে বিএসি কোণ বিএসি মানে কোণ বিএসি মানে এই যে মাঝখানে আছে এটা মানে বিএসি ইজ টু কোণ এবিসি, কোণ এবিসি ইজ টু কোণ এসিবি। কোণ এইটাই আমাদের চেয়েছে। ঠিক আছে, এবার কি করে বের করবো? কোণ বিএসি, দেখো এ মাঝখানে আছে, সবার মাঝখানে কি আছে দেখতে হবে, এ। কোণ বিএসি মানে 60 ডিগ্রি, কোণ এবিসি মানে বি মাঝখানে আছে 50 ডিগ্রি, ইজ টু কোণ এসিবি মানে সি মাঝখানে আছে মানে 70 ডিগ্রি। হলো 70 ডিগ্রি। এবার এখানে 0, এখানে 0, এখানে 0, কাট হয়ে গেল। 6:5:7। আর তিনটেতেই ডিগ্রি ডিগ্রি আছে, সমজাতীয় একক, তাহলে ওগুলো কাটা হয়ে যাবে, ওটা নিয়ে কোনো সন্দেহ থাকবে না। বোঝা গেল অঙ্ক। এবার আমরা যাব 3-এর দাগের অঙ্কে। ঠিক আছে, চলো 3-এর দাগের অঙ্কে বলেছে একটি পেন্সিলের দাম 3। লরেন্সের দাম 50 পয়সা। এইটাই বলেছে। তো এখানে যদি ভালো করে লক্ষ্য করো, এখানে আছে টাকা, এখানে আছে পয়সা, দুটোর কিন্তু একক সমান নয়। আমাদের কি বলা আছে? সম একক করতে হবে। ঠিক আছে, একক সমান করতে হবে। কি করে করব একক সমান? 3 টাকা বা 3 টাকা মানে কত? 3 টাকা মানে 300 পয়সা, ঠিক কিনা? পয়সা 1 টাকা সমান 100 পয়সা যদি হয়, 3 টাকা সমান 300 পয়সা। এবার একক দুটো সমান আসলো।
তাহলে এবার আগে পেন্সিল লিখেছি, পেন্সিল আসবে, তারপরে লজেন্সের দাম, লজেন্স আসবে 300 পয়সা ইজ টু 50 পয়সা। শূন্য শূন্য কাটলো 30 ইজ টু 5 ঠিক কি না বলো? এবার 5 কে 5 দিয়ে কাটলে 1 হয়, আর 30 কে 5 দিয়ে ভাগ করলে 6 হয়। তাহলে 5 6 30, 5 একে 5 ঠিক কিনা? তাহলে 6:1, 6 অনুপাত 1 হলো আমার পেন্সিল ও লজেন্সের দামের অনুপাত। হয়ে গেল, এই করে আমাদের 3 নম্বর অঙ্ক হয়ে গেল। 4-এর দাগে লক্ষ্য করো, 4-এর দাগের অঙ্কটাতে একটা আধুলি, একটা 1 টাকা ও একটা 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত আমাদেরকে বের করতে বলেছে। তাহলে আমি বের করে নিলাম যে একটা আধুলি সমান কত পয়সা তোমরা জানো? একটা আধুলি সমান 50 পয়সা। 1 টাকা সমান কত পয়সা জানো? 100 পয়সা। আর একটা 2 টাকা মানে 200 পয়সা। অতএব মুদ্রাগুলির অনুপাত, এতগুলো ভাষা না লিখে লেখা যায় মুদ্রাগুলির, কি তোমাদের অঙ্কে ভাষা আছে? মুদ্রার মূল্যের অনুপাত। প্রত্যেকটা লিখতে পারো কিন্তু সময় নষ্ট না করে। মুদ্রাগুলির ঠিক করে লক্ষ্য করবে, আগে চেয়েছে আমার একটা আধুলি চেয়েছে, সেই জন্য 50 পয়সা আগে লিখেছে, তারপরে 1 টাকা আছে অঙ্কের সিকোয়েন্স অনুযায়ী, সেই অনুযায়ী পরপর করছে। 200টা মানে 2 টাকা পরে আসবে। তাহলে এখানে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে যাবে, তারপরে 5 দিয়ে 5 থেকে 5, 5 2 10, আর হচ্ছে 5 4 20, 1:2:4। এই হচ্ছে আমাদের অনুপাত। 5-এর দাগের অঙ্কটা যদি মন দিয়ে দেখো তাহলে দেখবে উমার বয়স 12 বছর 6 মাস বলেছে, রতুলের বয়স 12 বছর 4 মাস বলেছে, আর নূরজাহানের বয়স 12 বছর বলেছে। তো এটা অঙ্কটা ঠিক করে দেখলে বুঝতে পারবে যে আমরা কোনো একটা এককে একে পরিণত করতে পারি। তাহলে এখানে আমার মাসে আমি করতে পারি 12 বছর 6 মাস সমান 1 বছর সমান ক মাস? 1 বছর সমান 12 মাস। তাহলে 12 বছর সমান কত মাস? কিনা 1 বছর সমান যদি 12 মাস হয়, তাহলে 12 বছর সমান 12 মাস। 12-র সাথে 12 গুণ করলে এটা মাসে পরিণত হয়ে গেল, আর 6 মাস তো আছেই, তো 150 মাস। একইভাবে রতুলের বয়স 12 বছর দেওয়া আছে, 12 গুণ 12,
তিনটের আমার মাস বেরিয়ে গেল, একটা 150 মাস, 148 মাস, আর নূরজাহানের বয়স 144 মাস। তাহলে উমার, রতুলের ও নূরজাহানের বয়সের অনুপাত কত হবে? 150 148 144, ঠিক কিনা? এবার পরপর এটাকে আমাকে ছোট করতে করতে যেতে হবে যে কততে কাটছে। তাহলে যদি ভালো করে লক্ষ্য করো, এটা 2 দিয়ে সবগুলো যাচ্ছে। 2 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি তোমাদেরকে আগে আমি বলেছি? 2 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম, এককের ঘরে যদি 2, 4, 6, 8 এবং 0 থাকে তাহলে সেটা 2 দিয়ে বিভাজ্য, দেখলেই বুঝে যাবে। এককের ঘর 2 7 14, 2 5 10, 2 7 14, 2 4 8, 2 4 8, 2 7 14, 2 2 4। তো আমাদের অনুপাত দাঁড়ালো কি? 75:74:72। ওকে, 75:74:72। ওকে, দিস ইজ দ্য অ্যান্সার। এরপরে কোষে দেখি 2.1 এর যদি 6 নম্বর দাগ আর 7 নম্বর দাগের যদি অঙ্কগুলোতে লক্ষ্য করো, 6 নম্বর দাগ আর 7 নম্বর দাগ, 6 নম্বর দাগ আর 7 নম্বর দাগে বলেছে একটাতে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তোমার কোণগুলোর অনুপাত। একটা কথা আমাকে বলো, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত? ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। সমকোণী অর্থাৎ সেই কোণটা 90 ডিগ্রি হবে। একটা কোণ 90 ডিগ্রি হবে সমকোণী ত্রিভুজে। একটা কোণ 90 ডিগ্রি হলো, 90 ডিগ্রি হলে আর বাদ বাকি কত? 90 ডিগ্রি পড়ে থাকলো, 180 থেকে 90 মাইনাস করলে 90 ডিগ্রি পড়ে থাকলো। আর সমদ্বিবাহু, সমকোণী সমদ্বিবাহু, দুটো বাহু সমান যখন, সেই বাহুগুলোর অপোজিট যে কোণগুলো সেগুলোও সমান, তাহলে 45 ডিগ্রি 45 ডিগ্রি। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলোর অনুপাত হবে 90 ডিগ্রি is to 45 degree is to 45 degree। ঠিক আছে, এবার এটা যদি এটা কত দিয়ে 45 দিয়ে 45 মানে 45 2 এর 90 করে দিতে পারো। 2 45 2 4 8 9 2 45 একের 45 45 একের 45। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলোর অনুপাত হলো 2:1:1। সমবাহু ত্রিভুজের কোণগুলোর অনুপাত কত? সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ মানে 3টে বাহু সমান, 3টে বাহু সমান মানে তার অপোজিট বাহুগুলো কোণগুলো সব সমান। 180 ডিগ্রি যদি ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হয় এবং সব কোণগুলো যদি সমান হয় তাহলে তার কোণগুলো কত হবে? কোণগুলো হবে 60 ডিগ্রি। অর্থাৎ এটা মানে কি 1:1:1। তাহলে সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত 1:1:1 আর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলোর অনুপাত 2:1:1। কারেক্ট। আগে 8 দাগের অঙ্কটা ভালো করে পড়ে নাও। দেখো কি বলেছে, পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত দেওয়া আছে 7:9। এর মানেটা কি? পুলকবাবুর বয়স অনুপাত মানিকবাবুর বয়স সমান 7:9। ঠিক কিনা? ঠিক করে বলো, এটা ঠিক কি ভুল? ঠিক তো। এবার বলেছে মানিকবাবুর বয়স 72। আচ্ছা, এইটা দেওয়া আছে, আমি লিখতে পারি। আচ্ছা, এই আগে বলো অনুপাত অর্থাৎ ভাগ শিখেছো কিনা? ভাগ তো, অনুপাতকে ভাগ বলা যেতে পারে। মানিকবাবুর বয়সটা আছে 72 বছর। 72 বছর সমান 7:9। ঠিক কিনা? এটা লিখতে পারি। বাহ,
পুলক বাবু ডিভাইডেড বাই মানে কি ভাগ ভাজিত আহার্ত লিখতে পারি হ্যাঁ কি না ইয়েস অর নো কমেন্টে তাড়াতাড়ি বলো 7/9 7 ভাজিত 9 লিখতে পারি হ্যাঁ কি না বলো কোনাকুনি গুণ এখনো কে শেখনি বলো তাড়াতাড়ি বলো শিখে নাও এর সাথে এর গুণ হয় এইভাবে গুণ হয় তো পুলক বাবু বয়স 72 যাবে 7-এর পাশে 7 9 হলো ঠিক কিনা কে বুঝতে পারোনি এখনো কমেন্টে জানাও সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো অঙ্কগুলো পর্ব চলতে থাকবে এখন শেষ গুলো 9-8-72 8 গুণিত 7 8 7 56 তাহলে পুলক বাবুর বয়স এত বছর ঠিক আছে এরপর লিখতে হবে অতএব পুলক বাবুর বয়স 56 বছর ঠিক আছে কে কে বুঝতে পারোনি এখনো বলো আমাকে কমেন্টে জানাও এইটাই হচ্ছে উত্তর এইভাবে হবে ঠিক আছে এরপরের অঙ্কটা এরপরে দেখবো এবার চলো এবার 9 দাগের অঙ্কে দুটো বইয়ের দাম বলা আছে একটা বইয়ের দাম বলে দিয়েছে দুটো বইয়ের দামের অনুপাত প্রথম বইয়ের দাম অনুপাত দ্বিতীয় বইয়ের দাম কত দেওয়া আছে আমাদের দেওয়া আছে 2:5 2:5 বলে দেওয়া আছে 2:5 এবার কোন বইটার দাম বলে দেওয়া আছে আমাদেরকে প্রথম বইটার দাম 32 টাকা 20 পয়সা প্রথম বইয়ের দাম বলা আছে 32 টাকা 20 পয়সা ঠিক আছে দ্বিতীয় বইয়ের দাম তাহলে এটাকে ভাগ আকারে লিখতে পারি অনুপাত মানে কি ভাগ দ্বিতীয় বই এর দাম এটাও ভাগ আকারে লিখতে পারি অনুপাত মানে ভাগ 2/5 ঠিক আছে বা কোনাকুনি গুণ ক্রস মাল্টিপ্লিকেশন কোনাকুনি গুণ 2 এর সাথে গুণ হবে একটা 2 গুণিত দ্বিতীয় বইয়ের দাম সমান 32 টাকা 20 পয়সার সাথে 5 গুণ হবে 32 টাকা 20 পয়সা গুণিত 5 ঠিক কিনা দ্বিতীয় বইয়ের দাম সমান 32 টাকা 20 পয়সা গুণিত 5 গুণিত 2 এই দুইটা আবার ক্রস মাল্টিপ্লিকেশনে এইদিকে চলে আসলো নিচে ভাগ হয়ে চলে আসলো কোনাকুনি ওকে সমান কত হবে 2 6 12 ওকে আর 10 থাকলো তার 5 গুণ থাকলো তাহলে শুরু হচ্ছে 80 টাকা 50 পয়সা 80 টাকা 50 পয়সা 80.50 কি হবে পয়সা না টাকা এরপরে 10-এর দাগের একটা জিনিস লক্ষ্য করো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতের দিয়ে দেওয়া আছে 22:7 বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার আচ্ছা 2 মিটার 1 ডেসিমিটার বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এইটা আগে লক্ষ্য করো
মিটার, 2 মিটার কত? 1 ডেসিমিটার, 1 ডেসিমিটার। ওকে, এবারে এটাকে ট্রান্সফার করে নিতে হবে, আমাকে কনভার্ট করে নিতে হবে কি ডেসিমিটার। ছোটটা 1 মিটার সমান 10 ডেসিমিটার, তাই 2 ডেসিমিটার 10 যুক্ত 1 ডেসিমিটার, এটা 20 আছে 21 হলো। 21 ডেসিমিটার হচ্ছে আমার বৃত্তের ব্যাস। এবার অঙ্কে লক্ষ্য করো কি বলেছে, বৃত্তের পরিধি ও ব্যাসের উপর। তাহলে বৃত্তের বৃত্তের ব্যাস হয়ে গেল, ব্যাস বৃত্তের পরিধি ইন্টু বৃত্তের ব্যাস সমান কত দেওয়া আছে? 22 ইন্টু 7, ঠিক কিনা? এটা দেওয়া আছে তো? বাহ, বৃত্তের পরিধি বাই বৃত্তের ব্যাস লিখতে পারি হ্যাঁ কি না? আগে সেটা বল। লিখতে পারি তো? ভাগ লিখতে পারি, অনুপাত মানে ভাগ, বারবার বলছি আমি। বৃত্তের পরিধি বাই বৃত্তের ব্যাস, বা বৃত্তের পরিধিটা দেওয়া নেই, আমাকে বের করতে হবে। বৃত্তের ব্যাসটা অলরেডি আমরা বের করে দিচ্ছি। তো বৃত্তের পরিধি বাই 21 সমান 22 ভাজিত 7। আবার কোনাকুনি ক্রস মাল্টিপ্লিকেশন, কোনাকুনি গুণ। বৃত্তের পরিধি সোজা উপরে চলে গেল 21 হলো। এই পর্যন্ত বোঝা গেছে? যে না বুঝেছো কমেন্ট করে দাও, আবার একটা ভিডিও এসে যাবে। 7 একে 7, 7 3 21, 3 2 3 এর সাথে 22 গুণ, 3 2 6, 3 2 6, এত ডেসিমিটার। এত ডেসিমিটার হলো আমার বৃত্তের পরিধির সীমারেখা দৈর্ঘ্য। হলো। এই করে আমাদের 10-এর দাগের অঙ্কটা হয়ে গেল। আগে 11-র দাগের অঙ্কটা ভালো করে পড়ো। প্রথমে আমাদের সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন ও ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতা মানে আঁকা প্রতিযোগিতায় নাম দিয়েছে। অনুপাতে প্রকাশ করে দেখো যে কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি। একটা জিনিস লক্ষ্য করো, অনুপাত চট করে করতে পারা মুশকিল আছে এমনি দেখে, কারণ 150 জন এখানে টোটাল, এখানে 140 জন, 150 জনের মধ্যে 90 জন, 140 জনের মধ্যে 80 জন। একটা আমাকে কমন ব্যাপার নিয়ে আসতে হবে, যেটা সম্ভব। একটা কাজ করলে সম্ভব, সেটা হচ্ছে আমরা যদি এটাকে শতকরাতে পরিণত করি, পার্সেন্টেজে পরিণত করি। 100 জনে কত? লেটস ডু ইট। দেখো আমি ভাগ করে নিয়েছি সপ্তম শ্রেণী আর ষষ্ঠ শ্রেণী। এখানে বলেছে 150 150 জনের মধ্যে কতজন নাম দিয়েছে? 90। 150 জনের প্রতিযোগী বলতে পারি তো, প্রতিযোগিতায় নাম দেওয়া মানে প্রতিযোগী। 90 জন, ঠিক কিনা? 150 জনের মধ্যে, আর ওখানে কি আছে? 140 জনের মধ্যে 80 জন। 140 জনের মধ্যে অঙ্কন প্রতিযোগী 80 জন,
এই যে এতটা লিখলাম, বুঝতে কোনো ভুল, অঙ্কটা দেখো, পড়ো, বোঝো, তারপরে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। চলো, ঐকিক নিয়ম জানা আছে তো? ঐকিক নিয়ম জানা যদি না থাকে আগের ভিডিওগুলো দেখো, যদি না জানা থাকে কমেন্টে বলো, আমি আবার একটা ভিডিও আপলোড করে দেবো। 150 জনের মধ্যে অঙ্কন প্রতিযোগী অতএব একজনের মধ্যে অঙ্কন প্রতিযোগী ওই গুণিত 150 জন, অতএব 100 জনের মধ্যে অঙ্কন প্রতিযোগী 90 গুণিত 100। ঐকিক নিয়মে এরকমই হয়। 140 জনের মধ্যে অঙ্কন প্রতিযোগী ছিল, একজনের মধ্যে অঙ্কন প্রতিযোগী 80/140 জন, অতএব 100 জনের মধ্যে অঙ্কন প্রতিযোগী 80/140 গুণিত 100 জন। ঠিক কি ভুল? ঠিক আছে, এবার কাটাকুটি করি আমরা। এই কাটলাম এটা 10 আর 5 কিছু দিলে 5 2 10, 5 3 15, ঠিক কিনা? 5 3 15, 3 দিয়ে কাটবে, 3 3 9 0, তবে এটা হলো 60 জন। এখানে কাটলে হবে তোমার 0 0 কাটলাম, 2 4 8, 2 7 14, তো এখানে হবে 400/7 জন। ওকে, এই পর্যন্ত হবে। সো আমি ছিলাম এখানে, সরি, 400/7 জন। কতজন হচ্ছে? এবার তাহলে আমাকে চেয়েছে, এবার যেহেতু আমার একটা সিমিলারিটি এসে গেছে, আগে কেন পারছিলাম না, কেন করলাম, কারণ এখানে 150 জনের মধ্যে দেখা যাচ্ছে, এখানে 140, সিমিলারিটিটা আসছে না, আনকমন। তো আমি দুজনকে সিমিলারে আনলাম, 100-এ কত মানে পার্সেন্টেজে নিয়ে চলে আসলাম। এবারে আমার চেয়েছে অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি। তো এইবার সপ্তম শ্রেণীর প্রতিযোগী ইজটু ষষ্ঠ শ্রেণীর প্রতিযোগী, ষষ্ঠ শ্রেণীর প্রতিযোগী সমান, তাহলে 60, এই যে 60 আর এটা ইজটু 400/7। অসুবিধা নেই, ইজটু মানে কি আমি বারবার বলেছি এটা ভাগে আছে, তো একে 7 দিয়ে গুণ করবো, একে 7 দিয়ে গুণ করবো, দেখো 60 গুণিত 7, আর এইদিকে 7 দিয়ে গুণ করলে 7 7 কেটে যাচ্ছে, তখন 400 পড়ে থাকবে। 7 6 42, 420/400, ঠিক কিনা? 420/400। তো এখানে দেখতে পাবে না বলে এইদিকে করছি, 42/40, তো 2 দিয়ে ভাগ করলে 2 2 4, 2 1 2, 2 2 4 0। তাহলে কোন শ্রেণীতে প্রতিযোগীর সংখ্যা বেশি? 21, সপ্তম শ্রেণীতে প্রতিযোগীর সংখ্যা বেশি। অ্যান্সার কমপ্লিট। এরপরের অঙ্কে যাব তাড়াতাড়ি। চলো, 12 দাগের লাস্ট অঙ্ক। 12 দাগের 2 মানে কোষে দেখি 2.1-এ তোমাদের লাস্টের অঙ্ক হচ্ছে 26 নম্বর পেজে। দুটি সংখ্যার অনুপাত 5:7 দেওয়া আছে, দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে 13, তাহলে একটা সংখ্যা হবে 13 গুণিত 5 আর 13 গুণিত 7, অপর সংখ্যা হবে 13 গুণিত 13 5 65, 13 নামটা মুখস্থ করবে, এটা তোমাদের হোমওয়ার্ক। 13 নামটা মুখস্থ করবে, 13 65 আর 13 7 91। তাহলে একটি সংখ্যা হলো 65 ও অপর সংখ্যাটি হলো 91। তোমাদের এইখানে শেষ। সাবস্ক্রাইব করো চ্যানেলকে, এবং পরপর যদি দেখতে চাও কমেন্ট করো, আমাকে বলো। আর পরপর তো এই প্লেলিস্ট অন করলে 7-এর পরপর আমি যা আপলোড করবো দেখতে পাবে। ঠিক আছে, এই পর্যন্ত থাক। থ্যাংক ইউ। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না এটা।